বিগত সরকারের নেয়া অনেক উন্নয়ন প্রকল্পই সরাসরি জনকল্যাণ নয় বরং রাজনৈতিক স্বার্থে নেওয়া হয়েছিল, যে কারণে মূল্যস্ফীতি আর ঋণের চাপ এসে পড়ে ভোক্তার ঘাড়ে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এসব প্রকল্পে অর্থ ছাড় কমিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জনস্বার্থের কিছু প্রকল্পে বরাদ্দ ব্যয় করছে। এতে কমে এসেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বরাদ্দ বাস্তবায়ন। এ নিয়ে আলোচনা করব, সাথে সপ্তাহের শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর সহ অর্থনীতির নানা দিক নিয়ে বৌনির আয়োজন। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। প্রতি অর্থ বছরের শুরুর 6 মাসে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের খুব সামান্যই ব্যয় হয়। তবে যদি এই অর্থ বছরের প্রথম 5 মাসের চিত্র আমরা দেখি, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত, তাহলে আমরা অন্তত গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ব্যয় দেখি। আমরা 5 অর্থ বছরের পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরছি। 2020-21 অর্থ বছরেও যেখানে এডিপির 17.93 বা প্রায় 18% বরাদ্দ ব্যয় হয়েছিল বছরের প্রথম 5 মাসে, সেটি 2021-22 অর্থ বছরেও জানেন যে এটি করোনার কালীন সময় ছিল, তারপরেও সেখানে 18% বেশি বাস্তবায়ন হয়। 2022-23 অর্থ বছরে সেখানেও 18% বেশি বাস্তবায়ন হয়। 2023-24 অর্থ বছরে কিছুটা বৈশ্বিক অর্থনীতির চাপ ছিল এবং বাজেটে আমরা দেখেছি যে বারবার করে সেই বাজেটটি রিভাইজ দেওয়া হয়েছে। সেখান থেকে 2023-24 অর্থ বছরে 17.06% বরাদ্দ বাস্তবায়ন হয়েছিল। তবে 2024-25 অর্থ বছর সেটি 12.29% নেমে এসেছে। এর পেছনে যেটি প্রধান কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারের ধীরে চলন নীতির একটি প্রতিফলন এটি, এবং এটি মূলত জনস্বার্থেই কাজ করবে। আমরা আমাদের অর্থনীতিকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হয়েছিল বা দেখানো হয়েছিল, সেটির চেয়ে টেকসই একটি রূপ দেওয়ার জন্য আসলে এই ব্যবস্থা। আমরা যদি দেখে নিই যে 7,97,000 কোটি টাকার বিরাট এক বাজেট ছিল 2024-25 অর্থ বছরের জন্য, যেটি পাশ হয়েছে বিগত সরকারের আমলে। এর পরবর্তীতে সেখানে আসলে খুব কোনো ধরনের সংশোধন এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার থেকে দেওয়া হয়নি। তবে নিশ্চয়ই অর্থনৈতিক বাজেট বাস্তবায়নের বিষয়ে একটি রূপরেখা নিয়ে তারা কাজ করছেন। সেখানে আমরা দেখছি যে 2024-25 অর্থ বছরে 2,78,000 কোটি টাকার বরাদ্দ ছিল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এটি গভর্নমেন্ট অফ বাংলাদেশ এবং বিদেশি যে সহায়তা ছিল সেই সবকিছু মিলিয়ে 2,78,000 কোটি টাকার বেশি বরাদ্দ ছিল, যেখান থেকে প্রথম 5 মাসে মাত্র 34,000 কোটি টাকা ব্যয় করা গেছে। এবার যদি আমরা একটু খাতভিত্তিক যেই এডিপির বরাদ্দগুলো ছিল সেখান থেকে দেখে নিই, বা বিভাগ এবং মন্ত্রণালয় ভিত্তিক, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অর্থই ব্যয় করেনি। সেটি গভর্নমেন্ট অফ বাংলাদেশ থেকেও নয় এবং বিদেশি কোনো সহায়তা থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের এডিপি বরাদ্দ ব্যয় করেনি। আমরা দেখছি বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 67.98% ব্যয় হয়েছে, এবং অন্যান্য বিভাগগুলো আমরা দেখছি যে কৃষিতে 18.28% এডিপি বাস্তবায়ন হয়েছে, সংসদ বিভাগে 27.3% এডিপি বাস্তবায়ন হয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় 24.27% এডিপি বাস্তবায়ন করেছে। তবে আর্থিক বিভাগ, স্বাস্থ্যসেবা, খাদ্য মন্ত্রণালয়, এই সকল ক্ষেত্রে আমরা দেখছি যে এডিপি বাস্তবায়নের হার অনেকটাই কমে এসেছে। এবারে যেই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া চলমান, তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য, যাতে বাকি ব্যাংকগুলো এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থা যেটি রয়েছে তা একটা শক্ত ভিত পায়। এই কারণেই কেন্দ্রীয় ব্যাংক যেটি করেছে যে সম্প্রতি আমরাও জানিয়েছিলাম বেশ কয়েকবার, এটি আপনারা দেখেছেন যে রেমিটেন্সের যেই ডলার দর সেটি বেশি দামে কিনছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, বিশেষ করে, কারণ তাদের অনেক পরিমাণে আমদানি ব্যয় মেটাতে হয়। সেইখান থেকে আসলে বাড়তি দরে রেমিটেন্স ডলার কেনার কারণে মূল্যস্ফীতি বাড়ার একটা সংখ্যা থাকে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেখানে আসলে এই ব্যাংকগুলোকে কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন বাড়তি দরে তারা ডলার কিনছে, রেমিটেন্সের ডলার কিনছে, এবং পাশাপাশি অর্থনৈতিক সুমারিও চলমান। এসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সহকর্মী আতাউর নিয়ন রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে। আতাউর, জানাবেন যে এই কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা দেওয়া হলো যে রেমিটেন্সের ডলার কেন বেশি দামে কেনা হচ্ছে, এই কোনো ব্যাখ্যা কি এখনো পর্যন্ত কোনো ব্যাংক দিয়েছে কিনা?
যেমনটি বলছিলেন যে আমরা গত কয়েক মাস কিন্তু দেখেছি যে ক্রলিং পেগ যে পদ্ধতিটা রয়েছে এতে ডলারের সর্বোচ্চ দর 120 টাকা যখন বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয় 2-1 মাস কিন্তু এই দরের মধ্যেই ব্যাংকগুলো ডলারের লেনদেন করে আসছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে 8-10 দিন ধরে যে খোলা বাজারে বা এক্সচেঞ্জ হাউসগুলোতে যে রেমিটেন্সের ডলারটি রয়েছে সেটি প্রায় 125 টাকা, 126 টাকা, 127 টাকার কাছাকাছি সেই ডলারটি তারা কিনছে এবং এলসিতে যে তারা সেই আমদানিকারকদের কাছে সেই ডলারটি আরও বেশি দামে বিক্রি করছে, যে কারণে রেমিটেন্সের ডলার আহরণে ব্যাংকগুলোকে, যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তাদেরকে সেই ডলারটি খোলা বাজারের সাথে তাল মিলিয়ে একটু বেশি দামই কিনতে হচ্ছে, না হলে রেমিটেন্স কিন্তু খোলা বাজারে বা এক্সচেঞ্জ হাউসগুলোতে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্যাংক খাতের মাধ্যমে যে রেমিটেন্স আহরণের ধারাবাহিকতা আমরা গত 3-4 মাসে দেখেছি যে 2 বিলিয়নের উপরে থাকছে এবং সেটি আরও বেশি থাকছে, তো সেটি কমে আসার একটি আশঙ্কা করা হয়েছিল, যে কারণে ব্যাংকগুলো আসলে খোলা বাজারের সাথে তাল মিলিয়ে কিছুটা বাড়তি দামে নির্ধারিত মূল্যের থেকে তারা রেমিটেন্সের ডলারটি কিনেছে, যে কারণে বলা হয়েছে যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে যে নির্ধারিত মূল্য দিয়ে দেওয়া হয়েছে এরপরও বাড়তি দামের যে ডলার কেনার তথ্যটি এটি বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত ব্যাংকগুলোর কাছ থেকে চাওয়া হয় যে সর্বশেষ তথ্য অনুসারে, তখন ব্যাংকগুলো যখন তাদেরকে তথ্য প্রদান করে যে তারা আসলে কত করে ডলার কিনছে কত দামে, সেই ডলার তথ্য দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক আসলে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে যে আপনারা কেন এই বাড়তি দামে কিনতে হচ্ছে। তো সেইটি বাংলাদেশ ব্যাংকে যখন আমরা কথা বলেছি, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে আসলে আমদানি চাহিদা, দায় পরিশোধের চাহিদা সব মিলে একটু খোলা বাজারে কিছুটা ডলারের বাড়তি চাহিদা রয়েছে, যে কারণে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটি নতুন পদ্ধতির মাধ্যমে আংশিক খোলা বাজার, যাতে ব্যাংকগুলো বাজারের সাথে তাল মিলিয়ে কিনতে পারে সেই দাম নির্ধারণের কিন্তু একটি পদ্ধতি চালু করার কথা রয়েছে, যেটি IMF পরামর্শ দিয়েছে। এটি এই মাসে, চলতি মাসেই নির্দেশনা আসতে পারে বলে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলোকে সামনের দিনগুলোতে আশা করা যাচ্ছে যে খোলা বাজারের সাথে তাল মিলিয়ে তারা ডলার কিনতে পারবে, সেক্ষেত্রে দামটি আবার সহনীয় পর্যায়ে চলে আসবে, যাতে মূল্যস্ফীতিতে এর কোনো চাপ না পড়ে। সেই সাথে জানাচ্ছিলেন যে অর্থনৈতিক যে শুমারি চলছে সেখানে কিন্তু এবার প্রায় 50 থেকে 60টি খাতে অর্থনৈতিক। সহকর্মী আতাউর নিয়ন কেন্দ্রীয় ব্যাংক থেকে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন তিনি যে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন বেশি দরে রেমিটেন্সের ডলার তারা কিনছে, এটি মূল্যস্ফীতিতে একটি প্রভাব পড়তে পারে বলে তিনি জানাচ্ছিলেন। এবারে ভিন্ন আরেকটি প্রসঙ্গে যেতে চাই। জানেন যে বেশ কিছুদিন ধরেই যে রমজানের যেই পণ্যগুলো রয়েছে তাতে আমরা শুরুতে দেখেছি যে শুল্ক ছাড় সহ বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ ভালো থাকে এবং নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে না যায়। সে কারণেই নিত্যপণ্যের আমদানি বেড়েছে, পাশাপাশি দাম কমতে শুরু করেছে। এমনিতে বাজার মনিটরিংও বেড়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে দেখছি যে আটাশ, চাল, ডিম, মুগ ডাল, ছোলা, আলুর দর কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে। এছাড়া পেঁয়াজ, রসুন কেজিতে আমদানি বাড়ায় 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। আমরা যদি চিত্র দেখে নেই, আমরা দেখছি যে পেঁয়াজের দাম 1 মাস আগেও যা ছিল তার চেয়ে প্রায় 20 টাকা কমে এসেছে, রসুনের দাম কমেছে 10 টাকার মতো, এছাড়া অন্যান্য মশলার দামও কমেছে। এবারে নিত্যপণ্যের যেই তালিকাটি সেটি যদি একটু দেখে নেই, সেখানেও আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পারবো। সেখানেও আমরা দেখছি যে আটাশ চাল যেটি 59 থেকে 65 টাকা ছিল সেটা এখন 56 থেকে 63 টাকা, অর্থাৎ প্রায় 5 টাকা কমেছে। ডিমের হালিতে আমরা দেখছি যে দাম কমেছে। পাশাপাশি মুগ ডালের ক্ষেত্রেও আমরা দেখছি যে দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এবং ছোলা সহ আরও অন্যান্য পণ্যের দামও কমেছে। দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে সয়াবিন তেলের দাম, খোলা সয়াবিন তেলের দাম কমেছে সুপার পাম এবং পাম তেলের দামও। তবে সরকারিভাবে দাম বৃদ্ধির পর সরবরাহ বাড়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিয়ে খাতুনগঞ্জ থেকে আমাদেরকে আরও জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। চট্টগ্রামের খাতুনগঞ্জে খোলা বাজারে সয়াবিন তেলের দাম অনেকটাই কমেছে, অর্থাৎ খোলা যে সয়াবিন তেল রয়েছে সেটির দাম সপ্তাহ থেকে 10 দিনের ব্যবধানে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা করে কমেছে। কিছুদিন আগেও খোলা সয়াবিন তেল বাজারে 185 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই খোলা সয়াবিন তেল আজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এবং একই সাথে কমেছে পাম এবং সুপার পাম তেলের দামও। সুপার পাম তেল যেখানে আগে 177 টাকা কেজি ছিল সেটি এখন কমে 167 টাকা, এবং পাম তেল যেটি 175 টাকা ছিল সেটি কমে 165 টাকায় বিক্রি হচ্ছে। তবে ঘাটতি রয়েছে কিছুটা
বোতলজাত সয়াবিন তেলের বাজারে সামনে দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন এবং তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই কমেছে এবং সেই প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ছে এবং আগামী আরও কিছুদিনের মধ্যে সয়াবিন তেলের দাম আরও কিছুটা কমতে পারে বলে ব্যবসায়ীরা বলছেন এবং তারা বলছেন যে এই খবরটি চাউর হওয়ার পরেই যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা মূলত এখন তেল কেনা কিছুটা কমিয়েছেন এবং যেই কারণে মজুদ যেই তেলগুলো রয়েছিল সেগুলো পর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাওয়ার কারণে মূলত সয়াবিন তেলের দাম, খোলা সয়াবিন তেলের দাম এবং খোলা পাম তেল এবং সুপার পাম তেলের দাম প্রতি কেজিতে কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। পুঁজিবাজারের খবর নিয়ে ফিরবো বৌনিতে একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন বৌনি। গেল সপ্তাহে 4 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 116 পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে 6,000 কোটি টাকার মতো। এবার একটু দেখে নিতে চাই চলতি সপ্তাহের প্রথম দিনের লেনদেনের চিত্র। এখনো পর্যন্ত 29.44 পয়েন্ট হারিয়ে সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5,192.13 পয়েন্টে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 265টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর কমেছে 71টির এবং দর অপরিবর্তিত থেকেছে 52টি প্রতিষ্ঠানের শেয়ারের। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 206 কোটি টাকার। লেনদেনের আরও 1 ঘন্টা বাকি আছে। আরও একটা বিরতি নিয়ে ফিরবো বৌনিতে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বৌনি। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি, তবে আমদানি কমার অজুহাতে কিছুটা দাম বেড়েছে পেঁয়াজের। এ নিয়ে জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে পরিসংখ্যান তো বলছে আমদানি বেড়েছে, যদি দাম না কমান ব্যবসায়ীরা সেক্ষেত্রে পাইকারি বাজারে কোনো ধরনের তদারকি দেখছেন কিনা? শাফিন, আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দর দিয়ে বিগত সময়গুলোর তুলনায় বর্তমানে আমদানি বাণিজ্য যেটি সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা আগে যেখানে দেখেছি বন্দর দিয়ে 50 থেকে 60 ট্রাকের মতো পণ্য আমদানি হতো ভারত থেকে, সেই পণ্যের আমদানি বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় গড়ে বলা চলে আর কি 80 থেকে 100 ট্রাকের মতো পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। বিশেষ করে এই পণ্যগুলোর মধ্যে চাল এবং পেঁয়াজ সহ অন্যান্য পণ্য রয়েছে। তবে চাল এবং পেঁয়াজের আমদানিটাই কিন্তু বেশি হচ্ছে। যদি আমি গতকালকের কথা বলি, গতকালে বন্দর দিয়ে প্রায় 800 মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছে এবং চাল আমদানি হয়েছে প্রায় 1000 মেট্রিক টনেরও বেশি কিন্তু চাল আমদানি হচ্ছে। এবং আমদানিকৃত পণ্যগুলো আসলে বাজারে বাজারজাত হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে আমদানিকারকরা পাঠাচ্ছেন, সে বিষয়ে প্রশাসনের যে তদারকি সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি যে আসলে কি পরিমাণ পণ্য আমদানি হচ্ছে এবং সেই পণ্যগুলো কি দামে আমদানি হলো, কি দামে বিক্রি হচ্ছে, সেখানে নজরদারি কিন্তু আমরা এক প্রকার প্রশাসনের দেখছি না। যার কারণে বলা চলে যে সামনে রমজানকে কেন্দ্র করে হয়তো দাম বাড়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ এই তদারকি যদি না থাকে তাহলে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে এই বন্দর দিয়ে পেঁয়াজের যে আমদানি সেটি কিছুটা কমেছে। এই আমদানির কমার অজুহাতে কিন্তু পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। আমি সপ্তাহের ব্যবধানে যদি বলি কেজিতে 5 টাকা পেঁয়াজের দাম বেড়েছে, যেখানে গত সপ্তাহে 50 থেকে 55 টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেটি আজকে বর্তমানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দর, অর্থাৎ পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়েছে। সব মিলিয়ে বলা চলে যে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তদারকি আমরা দেখছি না তেমন একটা। সাথী সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে। খুলনায় শীত বাড়ার সাথে সাথে বেড়েছে শীত বস্ত্রের বেচাকেনা। এ বিষয়ে আরো জানাতে নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবে যে খুলনায় শীত বস্ত্র কেমন দামে পাওয়া যাচ্ছে, এতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে শীতের যে প্রকোপ সেটি অনেকটাই বেড়েছে, যার ফলে কিন্তু শীতবস্ত্রের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ক্রেতারা ভিড় করছেন অনেকেই। তবে নতুন যে বাজার রয়েছে তার পাশাপাশি পুরাতন যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু অনেক ভিড় আমরা দেখেছি। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এসব যে দোকানগুলো রয়েছে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। এই যে দোকানগুলো মূলত এখানে কিন্তু বাইরে থেকে, দেশের বাইরে থেকে যে মালামালগুলো, পুরনো যে জামা কাপড়গুলো আসে
সেগুলোই কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে এবং সেখান থেকেই এই যে মার্কেটগুলো রয়েছে এখানে আনা হয়। তবে এখানকার ক্রেতারা যেটি বলছেন যে এবছর কিন্তু প্রত্যেকটি জ্যাকেট সহ অন্যান্য যে শীতবস্ত্র রয়েছে সবগুলোরই দাম কিন্তু অনেকটাই বেশি, যার ফলে কিন্তু এখানে ক্রেতাদের কিছুটা সমস্যা হচ্ছে এই দাম নিয়ে। তবে এখানকার বিক্রেতারা যেটি বলছেন যে মূলত এই যে প্রত্যেকটি লট যে লটগুলো তারা কেনেন সেই লটগুলোতে কিন্তু প্রতিটি লটেই তারা গত বছরের তুলনায় এবছর প্রায় 4 থেকে 5 হাজার টাকা বেশি দিয়ে তাদের প্রতিটি লট কিনতে হচ্ছে এবং যার ফলে প্রত্যেকটি জ্যাকেটের দাম কিন্তু এবার বেশ 3 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো গত বছর কিন্তু এক একটি লট 16 থেকে 17 হাজার টাকা করে কিনেছেন এখানকার যারা দোকানিরা রয়েছেন তারা। তবে বর্তমানে কিন্তু সেই লট এখন বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু বলতে গেলে যে প্রায় 25,000 টাকার মতো তাদের এই লট কিনতে হচ্ছে। সেই কারণে কিন্তু এখানে প্রায় সব ধরনের শীতবস্ত্রে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ কিন্তু থেকেই যায়, কারণ প্রতি বছর যে দামে তারা এই জ্যাকেটগুলো কিনে থাকেন এবছরও তাদের প্রত্যাশা থাকে যে একই দামে কিনবেন। তবে এই ঊর্ধ্বগতির বাজার কিন্তু বেশ বেড়েই চলেছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতবস্ত্রের বেচাকেনার সবশেষ খবর। রামিম, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রামিম চৌধুরী যুক্ত হয়েছিলেন খুলনা থেকে, জানাচ্ছিলেন শীতবস্ত্রের বেচাকেনা নিয়ে। এই ছিল আজকের বৌনি আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।